দায় স্বীকার, হামলাকারীর ছিন্ন বিচ্ছিন্ন লাশ উদ্ধার, দেশ জুড়ে রেড অ্যালার্ট, সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। স্বপ্নে ফেরানো একদিন, ক্রিকেট নিয়ে করেছে হেডলাইনটি। জয় দিন, র্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণে নিহত এক, আইএসের দায় স্বীকার, সব কারাগারে অধিকতর সতর্কতা, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার। সাকিবের সেঞ্চুরি, এখনো এগিয়ে বাংলাদেশ। আলোকিত বাংলাদেশ, সাকিবের শতকে এগিয়ে বাংলাদেশ, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত। দৈনিক ইনকিলাব, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে আলোচনায় সামরিক সহযোগিতা ও তিস্তা চুক্তি। শেখ হাসিনাকে বিরল সম্মাননা দেবে দিল্লি, বেশ কিছু সংখ্যক এমওইউ হবে, চুক্তি নয় পররাষ্ট্র সচিব। ভোরের কাগজ, র্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা, সারা দেশে সতর্কতা জারি, বিমানবন্দরে রেড অ্যালার্ট। নতুন আতঙ্ক, সুইসাইডাল ভেস্ট। আমাদের অর্থনীতি, আশকোনায় র্যাবের ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা, হামলাকারী নিহত। জরুরি অবস্থায় নেওয়া ব্যবসায়ীদের টাকা এখনই ফেরত দেবে না সরকার। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, ধর্মান্ধতা নয়, বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনকাল, র্যাব সদরে আত্মঘাতী বোমা, হামলাকারী নিহত, কারাগার ও বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি। প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক বাংলাদেশের জন্য স্পর্শকাতর। করতোয়া, র্যাব সদর দফতরে আত্মঘাতী বোমা হামলায় এক জঙ্গি নিহত, 2 র্যাব সদস্য আহত, দেশ জুড়ে রেড অ্যালার্ট, আইএসের নামে দায় স্বীকার। দ্য ডেইলি অবজারভার, suicide bomber dies in blast at RAB barracks, ICE claims responsibility. Financial Express, nation observes Bangabandhu's birth anniversary. Our time, President Prime Minister pay homage to Bangabandhu at Tungipara. BNP would be treated politically. Kader, any different deal with India to be a dangerous virtue, BNP. Dhaka Tribune, suicide bomber attack RAB barracks. এই ছিল আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনামগুলো। বেশিরভাগ পত্রিকাই শিরোনাম করেছে আশকোনায় র্যাব ক্যাম্পে যে সুইসাইডাল অ্যাটাকের বিষয়টি। তার আগেও গতকাল আমরা সীতাকুণ্ডে দেখেছি যে 5 জন জঙ্গি নিহত হয়েছে র্যাবের একটা পুলিশের অপারেশনে, এবং সেখান থেকে 20 জনকে জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তো হঠাৎ করে, এবং তার আগে আমরা দেখেছি কুমিল্লায় একটা যাত্রীবাহী বাস থেকে নেমে টহল পুলিশের উপরে বোমা নিক্ষেপ হয়েছিল। এই ঘটনাগুলো পরম্পরায় আসছে। আবার কথিত আইএস তারাও মানে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে তারা দাবি করছে যে তারা এই হামলার সাথে জড়িত বা তাদের কারণে হয়েছে বা তারা করেছে। বিষয়গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আবারও ধন্যবাদ জানাই মাসুম আপনাকে। আপনি জানেন যে আজকে আমরা 18 তারিখ, কিন্তু গতকাল 17 তারিখ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 98তম জন্মদিন, 97তম জন্মবার্ষিকী, এবং একই সাথে যে জাতীয় শিশু দিবস। আপনি নিজেও টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। তবে সারা দেশেই এটি যথাযোগ্য মর্যাদায় এবং সে সাথে যথাযোগ্য মর্যাদায় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত হয়েছে। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন ভাষণে, আপনি নিজেই ছিলেন, যে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোতে হচ্ছে, এবং সেই চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে জঙ্গি এবং সন্ত্রাসী তৎপরতা কর্মকাণ্ড। পাশাপাশি একটি গোষ্ঠী কিন্তু আছে যে আমাদের এখানে আইএস আছে, এটি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে যেটি আপনি জানতে চান, আমার বক্তব্য হচ্ছে সীতাকুণ্ডতে যে ঘটনাটি ঘটেছে, আপনি দেখেন যে জঙ্গি সন্ত্রাসীরা, যদি আমরা একটু খেয়াল করে দেখি, ওরা কিন্তু মানে দৌড়ের মধ্যে আছে। এই দিক থেকে দৌড়ের মধ্যে তার আগে যদি হলি আর্টিজান এবং আমরা শোলাকিয়ায়
কল্যাণপুরে, নারায়ণগঞ্জে এই যে বড় বড় ঘটনা যেগুলো ঘটেছে, সবচেয়ে নিন্দনীয় মর্মান্তিক হোলি আর্টিজানের ছিল তাদের এক পরের গুলো ছিল অপারেশন, এবং যেভাবে ওরা ছিল এবং উদ্ধার মানে গোপন তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, তারা এইগুলো ওদেরকে আটক করা হয়েছে যে ঘটনাগুলো, এবং ওরা তো মানে তৎপরতা ছিল বলেই ওই হামলাগুলো আর করতে পারে। আমি সেই কথাটি বলছি। এখানেও দেখেন ওরা যে জায়গাটায় মানে সীতাকুণ্ডে এমন একটা বাসায় ভাড়া নিয়েছে 10 দিন আগে, এবং সেই জায়গায় জিম্মি হয়ে গেল যদি তাদেরকে একদিন পর্যন্ত অপেক্ষা করতে হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যদি তারা হামলা করে, উদ্ধার করতে যায়, ওদেরকে সন্ত্রাসীরা বা জঙ্গিরা নিহত হোক, আহত হোক, যাই হোক, কিন্তু সাধারণ মানুষ তো এই যে একেবারে নাগরিক নিরপরাধ। এবং এই জায়গায় আমি কৃতিত্ব দেই যে 21 জন 20 থেকে 21 জন নাগরিককে আমাদের, যারা কোনো অপরাধের সাথে যুক্ত না, তাদেরকে উদ্ধার করে জঙ্গিদেরকে কিন্তু কয়েকজন মারা গেছে এবং উদ্ধার করা মানে আহত হয়েছে। এই যে আস্তানাগুলো ঘাঁটি, যে কথাটি আমি বলতে চাই যে ওরা যে দৌড়ের মধ্যে আছে, অর্থাৎ কোন একটি জায়গায় কিন্তু স্থায়ী স্থির থাকতে পারছে না। এই জায়গায় সফলতা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এবং তার নির্দেশনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যে ওরা এখন এক এক জায়গা থেকে এক এক জায়গায় যাচ্ছে। তার পাশে আসেন আপনি, গতকাল যেটি হলো যে আশকোনায় হাজি ক্যাম্পের পাশেই প্রস্তাবিত র্যাবের, অনেকেই বলছেন র্যাবের ক্যাম্প এবং শিবির, এটি হচ্ছে প্রস্তাবিত সদর দপ্তর। সেখানে দেয়াল টেয়াল আছে। এই যে সন্ত্রাসী বা জঙ্গি, এই ছেলেটির টাইম বোমা নিজের কোমরে সেট করা আছে এবং দেয়াল টপকে ভিতরে গেছে। যখনই খবর মানে ওর পরিচয় জানতে চাইছে, তখন দৌড় দিয়েছে। সেই দৌড়টা ভয়ের জন্য হতে পারে, অথবা ও যেটা চেয়েছিল আত্মঘাতী, ওই কয়েকজন, আমার যেটি ধারণা যে কয়েকজন র্যাবের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে, সেখানে যে ও এটাকে ব্লাস্ট করে, ফলে আরো ঘটনা ঘটতো। এক্ষেত্রে আমি একটি বিষয়ের দিকে দৃষ্টি দিতে চাই, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার যথেষ্ট সতর্ক বলেই যে কথাটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা নির্মূল করতে পারিনি, কিন্তু নিয়ন্ত্রণ করেছি। ফলে বড় বড় ঘটনাগুলো ঘটানোর পরিকল্পনা করা সত্ত্বেও ওরা এক জায়গায় থাকতে পারছে না, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। এবং এটি আমাদের সফলতা সরকারের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। একই সাথে যে জনগণের যে সহযোগিতা, এই বিষয়টা কিন্তু আপনি সীতাকুণ্ডের ঘটনায় তাই মালিক, আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ওই যেখানে যে এলাকাটা, ভদ্রলোক ছিলেন না, যে যাওয়ার পরে যখন শুনেছেন স্ত্রীর কাছে যে ভাড়া দেওয়া হয়েছে, তার পরিচয় জানতে চেয়েছেন, আইডি চেয়েছেন, ন্যাশনাল আইডি, এগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে আপনারা যাকে ভাড়া দেবেন তার পরিচয়টা জানেন, তার ন্যাশনাল আইডি কি, কোথায় ঠিকানা, এই জানতে যেয়েই কিন্তু ধরা পড়লো এবং পরে তাকে উদ্যত হলো গুলি করতে পারতে। তো আমি যে কথাটি বলতে চাই যে আমাদের ভয়ের কোনো কারণ নেই। আর আইএস এর প্রসঙ্গটা এসছে যে আইএস ইরাক এবং সিরিয়া যেখানে ওদের মানে মূল ঘাঁটি, সেখানে কিন্তু এখন অবস্থা খুবই শোচনীয়। ফলে যেখানেই যা ঘটুক না কেন, আপনি দুজনের মারামারি যদি হয়, যে অন্য বিষয় জায়গা জমি নিয়ে, সেখানে যদি একজন, আমার ধারণা একজন নিহত হয়, বলবে যে এই ঘটনার জন্য আমরা দায়ী, আমার দায় স্বীকার করছে, আমরা করেছি। অর্থাৎ কৃতিত্ব নেওয়ার জন্য কখনো কখনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দুর্বল হয়ে যায়, তখন অন্যের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে কিন্তু, এবং আইএস হচ্ছে সেই। সুতরাং আমাদের নিশ্চিত জরুরি অবস্থা, যেটা রেড অ্যালার্ট জারি করেছেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং এটি ঠিকই আছে যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বহুমুখী চ্যালেঞ্জের মোকাবেলাকে, তার মধ্যে তো একটি এটিও আছে। তা সত্ত্বেও বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে আমাদের সকলের, সে জায়গায় আমার একটি মানে বিশ্বাস থেকে যে কথাটি বলি, যে নাগরিক হিসেবে আমাদেরও কিন্তু দায়িত্ব আছে যে যেখানে যেভাবেই আছি না কেন, এই সমাজটিকে সুন্দর, সুষ্ঠু মানে স্থিতিশীল রাখার জন্য আমাদেরও ভূমিকা। আর একটা খবর আছে যে প্রধানমন্ত্রী আগামী মাসে যাচ্ছেন ভারতে।
ভারতের সাথে বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এক ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে যে সামরিক সহযোগিতা চুক্তির বিষয়ে, আবার ভারতের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি হবে কিনা এই বিষয় নিয়েও সংশয় আছে। এই বিষয়টা কিন্তু এখন আলোচনায় আছে। না, আলোচনায় আসবেই, কারণ ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, বন্ধু, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধু। সবচেয়ে বড় কথা যে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে সাহায্য করেছে, ভারতের যেই মানে জীবনহানি হয়েছে, সৈনিকদের মানে আত্মাহুতি দিয়েছে, যাদের তাদের প্রাণহানি হয়েছে, এবং আমাদের 1 কোটি লোকের উদ্বাস্তু শরণার্থীকে মানে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, প্রায় স্বাধীনতা লাভের পর্যন্ত দীর্ঘ 9 মাস 10 মাস। এই যে অবস্থায় ভারতকে যখনই আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে হবে, আমি দেখছি মানে 1-2টি দল থেকেই বলা হচ্ছে যে চুক্তি হচ্ছে। সরকারের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে নেতারা, মন্ত্রীরা কি বলেছেন যে কোনো কিছুই গোপন থাকবে না, আর গোপন করার কথাও না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এর আগে যখন মৈত্রী চুক্তি করা হয়েছিল বঙ্গবন্ধুর সময়ে, তখন বলা হয়েছিল যে ভারতের সাথে গোলামির চুক্তি করা হলো। এগুলো দীর্ঘদিন বলেছি আমরা, সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে আমরা লিখেছি। গোলামির চুক্তি তারা দাবি করেছেন, কিন্তু বলা হয়েছিল মৈত্রী চুক্তি, পরে তো দেখা গেল মৈত্রী চুক্তি। আপনি যদি দেখেন যে 91 সনে 96 সনের নির্বাচনের আগে বলা হলো যে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে কি আওয়ামী লীগ যদি পাশ করে। আওয়ামী লীগ পাশ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন 96-তে, তারপরে 2008-এর নির্বাচনে 9-এ, এখন 14-তে নির্বাচনের পরে 3 বছর। কিন্তু ফেনী পর্যন্ত কেন বাংলাদেশের কোনো অংশেই, বরং তিনি ভারত থেকে যেই দীর্ঘদিনের যে অমীমাংসিত বিষয়গুলো, আপনি সমুদ্র সীমার কথা বলেন ভারতের সাথে, মিয়ানমারের সাথে, আপনি যদি বলেন ল্যান্ড বাউন্ডারি মানে যেটি বঙ্গবন্ধু করে গেছিলেন, বাস্তবায়ন হয়নি দীর্ঘ, এটিও কিন্তু বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে। এবং এটি তো আমরাই লিখেছি, আপনারাই প্রচার করেছেন ইলেকট্রনিক মিডিয়ায়, যে 68 বছরে তাদের ভোটাধিকার ছিল না, তাদের আইডেন্টিটি পরিচিত মহলে যারা এই ছিটমহলগুলো, এখানে যদি ভাগ বাটোয়ারের কথা বলেন তাহলে আমরা তো বেশি পেলাম। ছিটমহলে ভারতের অংশে যা পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি আমরা পেয়েছি, আমাদের যা পাওয়ার কথা ছিল না। সুতরাং এই ধরনের আশঙ্কাগুলো করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এক ধরনের তাদের কৌশল কিনা জানি না, কিন্তু এই কৌশল দেশের জন্য খুব একটা মঙ্গল বয়ে আনে না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সংবাদ মাধ্যমে, গণমাধ্যমের কর্মী যারা, আমরা জানি যে গোপন চুক্তি হঠাৎ করে এখন করার কোনো কারণই নেই, দরকারও নেই। কারণ এই গোপন চুক্তি ছাড়াই তো মানে প্রকাশ্যে প্রতিভাত হয় যে চুক্তি, সেই চুক্তির মাধ্যমেই তো অনেক কিছু অর্জন করেছেন। আর ভারত একটি দেখলাম যে আবদার করেছেন ভারত আমাদের কাছে। বড় দেশ ছোটদের কাছে আবদার তো করে না, ছোট আমরা ছোট দেশ, সব দিক থেকেই ছোট, আমরা কিন্তু আবদার করতে পারি, এবং আবদারের করে তো অনেক কিছু আদায় করা যায়। হ্যাঁ, সুতরাং ভারত আমাদের কাছে কি আবদার করবে? আরেকটা বিষয়, আমার ধারণা যে তিস্তা চুক্তি হয়তোবা হয়ে যাবে এবার। কুমিল্লায় সিটি কর্পোরেশন নির্বাচন কেমন দেখছেন? নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন, এই নির্বাচন কমিশন সম্পর্কে অনেক কথা বলা হয়েছে সার্চ কমিটি গঠনের পর থেকে। সার্চ কমিটি, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই যে নির্বাচন কমিশন গঠন করা হলো 5 সদস্যের, সেখানে কিন্তু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিও আছে একজন। আওয়ামী লীগের বড় রাজনৈতিক দল, সরকারি দল, তাদেরও যে প্রস্তাবিত নাম ছিল, যে নামগুলো দিয়েছেন এবং আমরা দেখেছি, তাদেরও একজন আছে, আর বাকি 3 জন অন্যদের। এটা গেল সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন। তারা প্রথম একটি ভালো নির্বাচন করলেন, তারপরে দ্বিতীয়টা হচ্ছে না, তারপরেও কিন্তু কয়েকটা নির্বাচন হলো, উপজেলা নির্বাচন হলো, প্রায় 18টা না 16টা নির্বাচন হলো। সেখানে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন, অন্যরা জয়ী হয়েছেন, নিরপেক্ষ স্বতন্ত্র যারা ছিলেন। এগুলো নিয়ে কিন্তু কথা ওঠেনি। সুতরাং আমার ধারণা যে সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনেও প্রচারণা চালাচ্ছেন সবাই, দুই পক্ষের। কেন্দ্রীয়ভাবে কেন্দ্রের পক্ষ থেকে নেতারা যত বিবৃতি এবং সংবাদ সম্মেলন করে কথা বলেন, ওখানকার স্থানীয় যে প্রার্থী, বিএনপির প্রার্থী, তিনি কিন্তু সেই সব কথা বলেন না। তিনি কিন্তু সেনাবাহিনীও চাননি। বাইরে থেকে যখন বলা হয় সেনাবাহিনী লাগবে, উনি বলছে সেনাবাহিনী লাগবে না, আমাদের এখানে পরিবেশ সুন্দর, ভালো আছে,
জনগণ যাকে ভোট দেন, আমি তার কথাও শুনেছি বিএনপি প্রার্থীর। একইভাবে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তিনিও বলেছেন জনগণ যাকে ভোট দেন তিনিই নির্বাচিত হবেন, আমরা মেনে নেব। তো সেই জায়গায় আমার ধারণা যে সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার জন্য যারা শুরুতেই তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন, আমার মনে হয় এই ধারণাটি। আরেকটা খবর আছে যে 25 দল নিয়ে জোট করতে যাচ্ছেন এরশাদ জাতীয় পার্টির। মাসুম সাহেব, আপনি তরুণ সাংবাদিক, হ্যাঁ, আমি দেখতে দেখতে আমার বয়স হয়েছে। এরশাদ সাহেব সম্পর্কে আমি আপাতত আর কিছু বলতে চাই না। তিনি যদি জোট করেন, করার পরে দেখা যাবে তিনি কি করলেন। একটি রাজনৈতিক দলের নেতা, তিনি একসময় জবরদখল করে প্রেসিডেন্ট ছিলেন, তারপরে দেশ তো চালিয়েছেন। উনি যখন জোট করেন দেখা যায়, কারণ জনগণের মধ্যে একটি ধারণা যে এরশাদ সাহেব কখন কি বলেন এটি আসলেই বিশ্বাস করা। আচ্ছা, আর বাংলাদেশের ক্রিকেটের ১৭তম টেস্টের আজকে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে, এবং বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের ক্রিকেট দল, যে কথাটি আমি বিশ্বাস করি, আমি খুব ভালো একটা খেলা বা ক্রিকেট বোদ্ধা না, কিন্তু মোটামুটি সাধারণ জ্ঞানে যেটুকু আমাদের টিম যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, এই কথাটি আমি কিন্তু বিশ্বাস থেকেই বলি। আপনি দেখেন যে বিপর্যয় আসার পরেও আবার আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা, ক্রিকেট প্লেয়াররা যেভাবে দাঁড়িয়ে যায়, আপনি এইবারের টিমে দেখেন, আপনি সাকিব আল হাসান সেঞ্চুরি ১৭ রান করলেন, এবং এখনো পর্যন্ত ৭৫ রানে শ্রীলঙ্কা শেষ বিকালে, মানে শেষ সময় আমাদের প্লেয়ারে যদি থাকতে পারতো, ওদের ৫৪ না কত করার পরে আমাদের প্রায় ৭৫-৮০ রানের লিড আছে। আমার ধারণা যে মোসাদ্দেক এইবারই তার প্রথম টেস্ট মানে অভিষেক হলো, প্রায় ৭৫ রান করেছে, আর কিছু ধীরে সুস্থে গেলে প্রায় ১০০ হয়ে যেত। আমার ধারণা পার্টনার পেলে আমার ধারণা যে আগামীকাল যখন আবার খেলা শুরু হবে, আমাদের ছেলেরা, হ্যাঁ, একটি ইয়ে আছে যে মানে দীর্ঘদিন তো ১৭ মানে টেস্ট ম্যাচেরও তো ১০০ রান ১০০ পূর্ণ করলো। তো সেই দিক থেকে এই যে টেস্ট ম্যাচের কথা যখন বলা হয়েছিল, শুরু হয়েছিল, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, বহু মানুষ কিন্তু দায়ী করেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী, সেদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে অন্যায়ভাবে লবিং করে তাদেরকে এই স্ট্যাটাস দেওয়া হলো। আমরা ভালো করবো বলে আগামীকাল, যেহেতু বাংলাদেশ সবসময় বোলিং এ ভালো ছিল, কালকে বাংলাদেশের বোলিং এ আমরা একটা ভালো বোলিং দেখতে আশা করছি যে ভালো করবে বাংলাদেশের বোলাররা, এবং পরের ইনিংসে বাংলাদেশ ব্যাটিং এও ভালো করবে। আমরা ১৭তম টেস্টটিকে স্মরণীয় করতে চাই জয়ের মধ্য দিয়ে, কিন্তু জয় এবং ড্র দুই সম্ভাবনাই থাকে, আর ক্রিকেট যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, হার জিতের ব্যাপার আছে। তো আমরা চাই যে বাংলাদেশ এই ১৭তম টেস্ট ম্যাচ থেকে বিজয়ী হয়ে আসুক। দর্শক, আমার মতো আশা করি আপনারাও সেই একই কামনা করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আরো আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনের অনুষ্ঠান দেখার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।